हेलो फ्रेंड्स, वेलकम एवरीवन टू एसएससी कम्पिटिशन सक्सेस यूट्यूब चैनल। তো দেখো আমরা যেটা করছি কি যে মোস্ট সাজেস্টিভ যে এমসিকিউগুলো তোমরা এর আগের আমাকে কমেন্টে জানিয়েছিলে যে পলিটির ওপর তোমরা বলেছিলে যে ভিডিওর ব্যাপারে। তো পলিটির জন্য আমরা পার্ট 1টা কিন্তু আমরা এর আগে আপলোডটা করে দিয়েছি। তো তোমরা যথেষ্ট সাপোর্ট করেছো, তোমরা একইভাবে এই ভিডিওটাকেও তোমরা কমপ্লিটটা দেখো। আই হোপ কি তোমাদের জন্য এক্সামে যে যে পয়েন্টগুলো দরকার, আর আমি যেটা করাই তোমাদের যারা এই ভিডিওটা চ্যানেলে প্রথম দেখছো তারা আমি কী করাই যে একটা প্রশ্নকে নিই এবং তার থেকে যে অপশান ধরে, ঠিক আছে, যে পয়েন্টগুলো বা যে টপিকগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা ডিসকাস করি। তো এইভাবেই আমি আগে মোস্ট সাজেস্টিভ কিছু এমসিকিউ করিয়েছি, তারপর আমি আমাদের পলিটির একটা সিরিজ স্টার্ট করেছি। পার্ট 1টা আমি আপলোড করে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই তোমরা একবার দেখে নিও। তো আই হোপ কি তোমাদের অনেকটি হেল্পফুল হবে এবং তোমরা এই এক্সপ্লেনেশন আমি এক্সট্রা ইনফরমেশান যেগুলো দেবো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা একটু খাতায় লিখে রাখো। দেখো যে প্রথম প্রশ্ন আমাদের কী বলছে কি যে রাজ্যসভা মন্ত্রী পরিষদকে নিয়ন্ত্রণ করে, অনুমোদন করে, শুধু আলোচনা করে নাকি নিয়ন্ত্রণ করে না। তো আমরা সবাই জানি যে রাজ্যসভা মন্ত্রী পরিষদকে শুধু আলোচনা করে, ডিসকাশনের এখানে আমরা যদি বলি ব্যাপারটা রাখবো। তো রাজ্যসভা মন্ত্রী পরিষদকে শুধু আলোচনা করে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা যদি বলি রাজ্যসভাতে সভাপতিত্ব করেন কি, সিম্পল যে প্রশ্ন করি রাজ্যসভায় সভাপতিত্ব করেন কি, আমরা কি বলবো যে ভাইস প্রেসিডেন্ট, তাই না? ভাইস প্রেসিডেন্টের কথা আমরা বলবো, তাই না? এবার যদি আমাদের নেক্সট প্রশ্ন করে তাহলে মোট সদস্য সংখ্যা কত, রাজ্যসভার টোটাল সদস্য আমাদের সদস্য সংখ্যাটা কত হবে, আমরা বলবো হচ্ছে 250। ওকে, 250 এটা আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট থেকে বলছে সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন। তো এখানে সিম্পল প্রশ্নটাকে আমাদের একটু ঘুরিয়ে দিয়েছে, আমাদের একটু মাথায় রাখতে হবে জিনিসটা যে কোন আর্টিকেলটা আমাদের এখানে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। যে দেখো আর আমাদের 3 রকম এমার্জেন্সি, একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি এবং হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ওকে, তো ন্যাশনাল এমার্জেন্সির কথা আমরা যদি বলি আমরা বলবো হচ্ছে 352 আর্টিকেল। স্টেট এমার্জেন্সির কথা যদি বলি আমরা বলবো হচ্ছে 356, এবং আমরা যদি ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির কথা বলি আমরা তারা বলবো হচ্ছে 360। তো এখানে যেহেতু আমাদের স্টেট এমার্জেন্সি রাজ্য সরকারের কথা বলেছে, তখন অবভিয়াসলি আমরা বলবো কি যে আমাদের অপশান ডি, যে ধারা 356 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখো বলছে কি যে ভারতের অর্থ কমিশন গঠনের কথা সংবিধানে উল্লেখ আছে, কমিশনের সভাপতি নিয়োগ করেন কে? তো দেখো আমাদের যদি প্রশ্ন দেবে অর্থ কমিশনটা, এটা কি তাহলে কনস্টিটিউশনাল বডি না নন কনস্টিটিউশনাল বডি? অবভিয়াসলি এটা একটা কনস্টিটিউশনাল বডি। তাহলে এটা আমরা কততম আর্টিকেলে পাবো? এটা আমরা পাবো হচ্ছে আর্টিকেল নম্বর 280-তে পাবো। যদি প্রশ্ন করে যে প্রথম চেয়ারম্যান, বারবার পরীক্ষার প্রশ্নটা দেয় যে অর্থ কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন, আমরা অবভিয়াসলি বলবো হচ্ছে কিন্তু KC নিয়োগী, তাই না? আমরা বলবো হচ্ছে KC নিয়োগী বলবো। যদি প্রশ্ন করে এটা কত সালে এস্টাবলিশ হচ্ছে, আমরা বলবো হচ্ছে 1951-এ। যদি প্রশ্ন করে বর্তমান, ওকে, যদি প্রশ্ন করে যে বর্তমান চেয়ারম্যান কে, আমরা বলবো হচ্ছে NK সিং। কী বলবো? NK সিং। এটা কিন্তু যেন তোমাদের মাথায় থাকে। তাহলে এটা কারেক্ট অ্যান্সার কী হবে যে কমিশনের সভাপতিকে নিয়োগ করেন হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। আর একটা কথা মাথায় রাখবে যে অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশনটা এটা 5 বছর অন্তর কিন্তু এটা তৈরি হয় বা গঠিত হয়। বলছে কি যে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে যদি তার প্রয়োজন হয়। দেখো এখানে প্রশ্ন বলছে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে, কি আমরা যদি বলি লিস্টের কথা, স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট এবং হচ্ছে কনকারেন্ট লিস্ট। তো তার মধ্যে স্টেট লিস্টের বিষয়েও কিন্তু পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে। কখন? যদি শুধুমাত্র ওটা তোমার ন্যাশনাল ইন্টারেস্ট হয়। আমরা জানি যে ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে শুধুমাত্র কী করে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়টাকে আইন প্রণয়ন করতে পারে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ, জাতীয় স্বার্থে। নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই সমান কাজের জন্য সমান বেতন। তো এটাকে আমরা কোথায় পাই? তো এখানে আমাদের কতগুলো আর্টিকেল একটু আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। তো দেখো এটা কারেক্ট অ্যান্সার যদি আমরা বলি সেটা হচ্ছে আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নির্দেশাত্মক নীতি, যেটাকে আমরা বলি হচ্ছে DPSP, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি।
তো এখানে আমাদের যেগুলো মাথায় রাখতে হবে, আমি কিছু আর্টিকেল তোমাদের বলছি, তোমরা একটু মাথায় রাখবে অবশ্যই, যেগুলো ইম্পর্টেন্ট। যদি এইটার আর্টিকেলটা জিজ্ঞেস করে তাহলে আমরা বলবো হচ্ছে আর্টিকেল নম্বর 39, শুধু নয় 39D, আমাদের সাব আর্টিকেলগুলো কিন্তু উল্লেখ করতে হবে। যদি আমাদের জিজ্ঞেস করে যে রাইট টু ওয়ার্ক, বারবার পরীক্ষায় আসে রাইট টু ওয়ার্ক, রাইট টু এডুকেশন এবং পাবলিক অ্যাসিস্ট্যান্স, সেটা কত, আমরা বলবো হচ্ছে আর্টিকেল নাম্বার 41 কথা বলবো। যদি প্রশ্ন করে যে ভিলেজ পঞ্চায়েত, বারবার পরীক্ষার প্রশ্নটা আসে যে ভিলেজ পঞ্চায়েতের কথা আমরা কোথায় পাই, তো সেটা হচ্ছে আমরা বলবো আর্টিকেল নাম্বার 40 আমরা পাই হচ্ছে ভিলেজ পঞ্চায়েতের কথা, তাই না? যদি প্রশ্ন করে যে আমাদের প্রমোশন অফ কটেজ ইন্ডাস্ট্রিজের কথা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে কটেজ ইন্ডাস্ট্রিজের যদি আমরা প্রমোশনের কথাটা বলি, তো এটা আমরা আর্টিকেলটা বলবো হচ্ছে আর্টিকেল নাম্বার হচ্ছে 43-তে। ওকে, আচ্ছা নেক্সট দেখো। নেক্সট যদি একটা দেখো, এখানে তোমাদের প্রশ্ন করেছে মৌলিক অধিকার। তো মৌলিক অধিকারটা আমরা কোথা থেকে নিচ্ছি? মৌলিক অধিকারটা আমরা নিচ্ছি হচ্ছে কিন্তু ইউএসএ থেকে, তাই না? ইউএসএ থেকে আমরা নিচ্ছি। হচ্ছে সংবিধানের 24তম ধারায় কোনো কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ যদি তাদের বয়স কত হয়। দেখো তাহলে এখানে আমাদের এই যে আমাদের আর্টিকেলটা আমাদের প্রথমে আগে মাথায় রাখতে হবে যে 24 নম্বর আর্টিকেলটার কথা। তো এখানে আমাদের মাথায় রাখতে হবে কি, যে 14 বছরের যদি কম হয় তো সেক্ষেত্রে কিন্তু নিষিদ্ধ হয়। তো এখানে আমাদের কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আসছে? ওকে, তো অ্যামেন্ডমেন্টের কথা আমরা যদি বলি, এখানে হচ্ছে আমাদের 86th অ্যামেন্ডমেন্ট, সেটা হচ্ছে তোমাদের ইয়ারটা মাথায় রাখবে 2001। তো এটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, নেক্সট বলছে কি যে লোকসভার স্পিকার। তো এই লোকসভার স্পিকার যিনি আছেন, তো লোকসভার স্পিকার হ্যাঁ কখন ভোট দেন, তো এটাকে আমরা কিন্তু ভোটটাকে প্রশ্নটা দেবে যে হোয়াট ইজ কাস্টিং ভোট ভাবেও কিন্তু প্রশ্নটা দিতে পারে। কাস্টিং ভোট, কাস্টিং ভোট মানে কি, যখন দুপক্ষের বা দুই বিরোধী পক্ষের ভোটটা যখন সমান, তো তখন কাউকে একজনকে ভোট দিয়ে আলটিমেট রেজাল্টটা আমাকে আনতে হবে, তো সেটাকেই ভোট দেন হচ্ছে কিন্তু লোকসভার স্পিকার বা স্পিকার অফ লোকসভা। আর একটা প্রশ্ন আমি তোমাদের করি, যে দেখো জয়েন্ট সিটিংয়ের কথা তো আমরা জানি সবাই। জয়েন্ট সিটিং আমাদের আর্টিকেল নাম্বার 108-এ আছে, যেটা কিন্তু প্রেসিডেন্ট তিনি ডাকেন। এবং আমরা যদি বলি যে এখানে তাহলে কি সভাপতিত্ব করবেন, তাহলে আমরা বলবো হচ্ছে অবভিয়াসলি লোকসভার স্পিকার। লোকসভার স্পিকার না থাকলে কি আসবে, লোকসভার যে ডেপুটি স্পিকার যিনি আছেন, তো তিনিও যদি না থাকেন, এরকম ধরনের ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্নগুলো তোমাদের দেবে। স্পিকার নেই তাহলে কী হবে, লোকসভার ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকার যদি না থাকে তাহলে কী হবে, রাজ্যসভার হচ্ছে তোমার ডেপুটি চেয়ারম্যান। ওকে, নেক্সট দেখো। নেক্সট বলছে কি সারকারিয়া কমিশন। তো এটা তৈরি হয়েছিল আমরা জানি সবাই, এটা হয়েছিল 1983-তে। তো এটা কিসের জন্য করা হয়েছিল, যে এটা তার কারেক্ট অ্যান্সার হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যেকার যে সম্পর্কটাকে মানে সেটাকে আলোচনার জন্যই কিন্তু আমাদের এই সারকারিয়া কমিশনটা তৈরি হচ্ছে। নেক্সট বলছি কি, যে অর্থ কমিশন রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয়, যেটা আমি তোমাদের আগেই অ্যান্সারটা বলে দিলাম, যে অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশনের কথা আমরা যদি বলি, এটা কিন্তু প্রত্যেক 5 বছর অন্তর এটা কিন্তু গঠিত হয়। নেক্সট দেখো, বলছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। তো ভারতের রাষ্ট্রপতি তিনি নির্বাচিত হন, তোমাদের দেখো তোমাদের কনফিউশন আমি একদম এক্সাক্ট বলে দিচ্ছি কোন জায়গাটাতে হবে, যে লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত সদস্যদের দ্বারা, নাকি লোকসভা, রাজ্যসভা এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্য। অবভিয়াসলি এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে কিন্তু এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে, যে উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ডিফারেন্সটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো এখানে কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান এ, লোকসভা, রাজ্যসভা এবং রাজ্য বিধানসভাগুলি নির্বাচিত সদস্যদের দ্বারা। নেক্সট দেখো, বলছে কি যে ভারতবর্ষের ভোটাধিকার এবং নির্বাচিত হওয়ার অধিকার, তাই না? তো ভোটাধিকার এবং হচ্ছে নির্বাচিত হওয়ার অধিকার, এটা মানে কোন অধিকারের মধ্যে আমাদের পড়বে? তো এটা আমাদের অবভিয়াসলি আমরা বলবো হচ্ছে কিন্তু আমাদের মানে এটা কিন্তু নাইদার কনস্টিটিউশনাল নর ফান্ডামেন্টাল, তাই না? এটা হচ্ছে কি নাইদার ফান্ডামেন্টাল নর হচ্ছে কনস্টিটিউশন। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশান ডি, এটা হচ্ছে আমাদের আইনি অধিকার, তাই না? এটা হচ্ছে আমাদের আইনি অধিকার বা লিগ্যাল রাইট আমরা যেটাকে বলি। নেক্সট দেখো, বলছে ভারতীয় সংবিধানে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার উৎসাহ দান, তো এটা আমাদের কোথায় রয়েছে? তো
এখানে বলছি কি ইন্টারন্যাশনাল পিস এবং সিকিউরিটি, যেটাকে আমরা ইংলিশে বলি ইন্টারন্যাশনাল পিস এবং সিকিউরিটি, এটা আমরা পাই হচ্ছে তোমাদের ডিপিএসপির মধ্যে। তো ডিপিএসপি যদি প্রশ্ন করে তাহলে সেটা আমরা কোন পার্টে পাবো, আমরা পাবো হচ্ছে পার্ট 4-এ। আর্টিকেল নাম্বার আমরা কত বলবো, 36 থেকে 51 আমরা বলবো। তোমরা কিন্তু সমস্ত এই যে এক্সট্রা ইনফরমেশনগুলো তোমরা জানো, এগুলো জাস্ট তোমরা একবার রিভাইজ করিয়ে দেবো, আর কিচ্ছু না। নেক্সট দেখো, যদি প্রশ্ন করে যে ফান্ডামেন্টাল ডিউটিসটা আমরা কোন দেশ থেকে নিয়েছি, প্রশ্ন তো সিম্পল, তো এখানে ইউএসএসআর বলবো, তাই না, আমরা বলবো হচ্ছে ইউএসএসআর। নেক্সট দেখো, বলছি ওয়েলফেয়ার স্টেট এর চিন্তা ভারতীয় সংবিধানে সযত্নে রক্ষা করা হয়েছে কোথায়। তো ওয়েলফেয়ার স্টেটের কথাও আমরা যদি বলি, সেটাও কিন্তু আমরা পাবো হচ্ছে ডিপিএসপির মধ্যে, তাই না, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে আমরা কিন্তু ওয়েলফেয়ার স্টেটের কথাটা পাই। এবং আমরা যদি আর্টিকেলটা আমি তোমাদের বললাম, এবং এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, এটা আমরা বলবো হচ্ছে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে হচ্ছে তোমাদের ডিপিএসপিটা, বারবার পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, বলছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য নিম্নলিখিত কোনটি নিশ্চিত করা, মানে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মেন পারপাসটা কী। তো আমরা সবাই জানি এটা হচ্ছে কিন্তু গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ বা হচ্ছে কি ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন। নেক্সট দেখো, নেক্সট বলছে কি যে ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র নিহিত আছে। তো এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে 40 নম্বরে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, ভারতের রাষ্ট্রপতি, লোকসভা, ভারতের প্রধান বিচারপতি, নাকি আইন কমিশন। তো দেখো, নেক্সট প্রশ্ন আমাদের কী বলছে কি ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছে, মানে কি এই ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন সেন্টার এবং হচ্ছে স্টেটসের মধ্যে। তো এটা যদি আমরা একটু ডিটেলে যাই, তো ফার্স্ট শিডিউলে আমরা কি পাচ্ছি যে নেম অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, মানে কি যে যত স্টেট রয়েছে এবং যে সমস্ত ইউনিয়ন টেরিটরিজ বা ইউটিগুলো রয়েছে, তো তাদের যে নামগুলো সেটা কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে ফার্স্ট শিডিউলে। সেকেন্ড শিডিউলে আমরা কী পাচ্ছি, সেকেন্ড শিডিউলে আমরা পাচ্ছি হচ্ছে কি স্যালারি কিসের, যে হাই যে পোস্টগুলো রয়েছে, যেমন আমাদের প্রেসিডেন্টের কথা আমরা যদি বলি, ভাইস প্রেসিডেন্টের কথা আমরা যদি বলি, তো মানে এখানে স্যালারির ব্যাপারটা কিন্তু রয়েছে সেকেন্ড শিডিউলের মধ্যে। থার্ড শিডিউলে আমরা যদি বলি এদের যে ওথ বা শপথ বাক্য পাঠ, সেটা কিন্তু আমাদের রয়েছে থার্ড শিডিউলে। এখানে কারেক্ট অ্যান্সার তাহলে কোনটা বলবো আমরা, তো কারেক্ট অ্যান্সার অবভিয়াসলি আমরা বলবো হচ্ছে অপশান ডি, 7th শিডিউলে। তো 7th শিডিউলে আমরা কী পাবো, আরও একটা জিনিস মোস্ট ইম্পর্ট্যান্ট পাবো, সেটা আমি তোমাদের আগেও বলেছিলাম যে লিস্টগুলো, ঠিক আছে, আমরা জানি যে স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। তো এরকম ধরনের প্রশ্ন আসে যে লিস্টের কথাটা আমরা কোন শিডিউলের মধ্যে পাবো, তখন সেক্ষেত্রে কিন্তু এটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন বারবার আসে যে 7th শিডিউলে কিন্তু তাহলে এটা কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট থেকে বলছে ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিককে। তো ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক আমাদের কনফিউশন হবে হচ্ছে কি উচ্চ ন্যায়ালয়ের প্রধান বিচারপতি এবং আমাদের ভারতের রাষ্ট্রপতির মধ্যে আমাদের একটা কিন্তু মানে তোমাদের সমস্যা হতে পারে। তো এখানে কারেক্ট অ্যান্সার আমরা যদি বলি, অবভিয়াসলি আমরা বলবো হচ্ছে ভারতের রাষ্ট্রপতি, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পার্লামেন্টে তার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না। তো এখানে কার কথা বলা হয়েছে, দেখো আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে কি যে অর্থ বিল বা মানি বিলটাকে আমরা কেবলমাত্র আমরা কোথায় আমরা পেশ করতে পারি, শুধুমাত্র হচ্ছে লোকসভাতে পেশ করতে পারি, তাই না। এটা আমি তোমাদের আগেও বলেছিলাম যে মানি বিলের কথা, এবং ফাইন্যান্স বিলও কিন্তু করা যায় শুধুমাত্র লোকসভা, এবং একটা কেবলমাত্র পার্ট রয়েছে যেটা কিন্তু আমরা লোকসভা বা রাজ্যসভায় যে কোনো একটাতে মানে আমরা পেশ করতে পারি। এখানে তাহলে অর্থ বিলটা আমি শুধুমাত্র পেশ করতে পারি হচ্ছে কিন্তু আমরা বলবো হচ্ছে লোকসভাতে। তাহলে এখানে দেখো এখানে বলছে দিলে পার্লামেন্টে কার সম্মতি, মানে কার সম্মতি দরকার, এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে রাষ্ট্রপতির সম্মতি দরকার, তবেই সেটা কিন্তু আমরা সেই বিলটাকে, অর্থ বিলটাকে আমরা কিন্তু পেশ করতে পারবো। রাজ্য আইনসভার একটি বিল আইনে রূপান্তরিত হয়। তাহলে রাজ্য আইনসভা মানে আগে প্রশ্নটাকে আগে ভালো করে দেখো, রাজ্য আইনসভার কথা বলেছে, ঠিক আছে, তো সেটাকে একটা বিলটা সেটা আইনে রূপান্তরিত হবে কখন, যদি রাজ্যপাল মানে অপশান বি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার, রাজ্যের রাজ্যপাল তাতে সই করেন। নেক্সট দেখো, বলছে কি যে ভোটদানের ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে আমাদের 18 বছর করা হয় কোন দশকে। তো এটা আমরা জানি সবাই 61st অ্যামেন্ডমেন্ট, এবং সেটা হয়েছিল তোমাদের 1988 বা 89, ওটা রয়েছে, ওটা তোমরা দেখে নেবে। তো সেটা হচ্ছে 1980s
ইয়ারে, তাই না? তো এটা তাহলে গেল। এবার নেক্সট প্রশ্ন দেখো, বলছে মানে রাজ্যের আইনসভার উপরের কক্ষটির নাম কি? তো আমরা জানি যে উপরের কক্ষটার নাম হচ্ছে আমাদের বিধান পরিষদ। অপশান ডি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট বলছে কি যে ভারতের পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে? তো অ্যামেন্ডমেন্ট থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে, আমি তোমাদের এটাও কিন্তু আগেও ডিসকাস করেছিলাম। 73rd আমাদের কোনটা পঞ্চায়েত, কোনটা মিউনিসিপ্যালিটিস, মানে কোনটাতে কত শিডিউল, মানে মানে আমাদের কোন আর্টিকেলের মধ্যে রয়েছে, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো আমি ডিসকাস করেছিলাম। কোনটা কোন শিডিউলে রয়েছে সেটা আমি ডিসকাস করেছিলাম। তো এখানে কারেক্ট অ্যান্সার তাহলে কোনটা হবে? অবভিয়াসলি হচ্ছে অপশান এ, 73rd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তাহলে এখানে দেখো আমাদের 72nd অ্যামেন্ডমেন্টটা বলেছে, তাহলে সেটা কি? সেটা হচ্ছে তোমার যে ত্রিপুরা রয়েছে, ত্রিপুরার যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটা রয়েছে, তো সেখানে আমাদের যে এসটি, তো এসটিদের জন্য যে সিট রিজার্ভেশন, এই প্রশ্নটা কিন্তু আসে, কারণ এই 73rd, 74th, 72nd এগুলো কিন্তু খুবই রিলেটেড এবং ইম্পর্ট্যান্ট অ্যামেন্ডমেন্ট, যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমি কি বললাম যে 72nd অ্যামেন্ডমেন্টে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে এসটিদের জন্য সিটের রিজার্ভেশন আমরা পাচ্ছি হচ্ছে 72nd অ্যামেন্ডমেন্টের। রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে অভিযোগ আনা যায়। অভিযোগ মানে কি? আমাদের ইমপিচমেন্ট যে আমরা জানি, তো ইমপিচমেন্টটাকে আমরা যদি মানে করি, তো সেটাকে মানে কোথায় করব? অবভিয়াসলি হচ্ছে কি যে পার্লামেন্টের উভয় কক্ষের যে কোনো একটিতে ইমপিচমেন্ট যে আমরা প্রস্তাবটা পেশ করব, সেটা হচ্ছে আমাদের পার্লামেন্টের মানে যে কোনো হাউসে আমরা কিন্তু এটাকে পেশ করতে পারবো, তাই না? নেক্সট দেখো, নেক্সট বলছে কি যে ভারতের রাষ্ট্রপতি নিম্নলিখিত উপায়ে নির্বাচিত হন। তো দেখো আমাদের, আমি যেটা বলছিলাম যে আগেও একটা এই ধরনের প্রশ্ন ছিল, তো এখানে আমাদের মাথায় রাখতে হবে কি যে পার্লামেন্টের, এটা কারেক্ট অ্যান্সার আমরা যদি বলি যে পার্লামেন্টের উভয় কক্ষের এবং রাজ্য আইনসভার উভয় কক্ষের নির্বাচিত সদস্য, ভালো করে এই জায়গাগুলো মাথায় রাখবে। একটা ভাইস প্রেসিডেন্টের সাথে আমাদের প্রেসিডেন্টের যে এই যে ডিফারেন্সটা, যে কোনটার ক্ষেত্রে দুটোই থাকছে পার্লামেন্টের, কোনটার ক্ষেত্রে শুধুমাত্র একটা কি এবং তার সাথে কী কী এক্সট্রা আসছে। তো এখানে থেকে কারেক্ট অ্যান্সার হচ্ছে পার্লামেন্টের উভয় কক্ষের এবং রাজ্য আইনসভার উভয় কক্ষের নির্বাচিত সদস্যবৃন্দ নিয়ে গঠিত নির্বাচন সংস্থার দ্বারা। নেক্সট দেখো, বলছি কি ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি কী? তো দেখো আমরা সবাই জানি যে এখানে তাহলে অপশান সি যেটা কারেক্ট অ্যান্সার হবে, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। তো দেখো এখানে আমাদের প্রশ্ন আসবে যে আমাদের যে সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি, কী বলছি আমরা? সোশ্যালিস্ট, সেকুলার এবং হচ্ছে ইন্টিগ্রিটি। তোমাদের প্রশ্ন দেবে এই তিনটের মধ্যে যে কোনো একটা ওয়ার্ড তোমাদের দিয়ে দেবে, বলবে যে কি যে 40 মানে এর মধ্যে এটা মানে কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা কিন্তু যুক্ত হয়েছিল। তো এখানে আমাদের আনতে হবে হচ্ছে কি 42nd অ্যামেন্ডমেন্ট, 1976 কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, বলছে কি যে ভারতীয় সংবিধানে ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দিন থেকে কার্যকরী হয়। তাহলে আমাদের যদি বলি ভারতীয় শাসনতন্ত্র তাহলে কোন দিন থেকে কার্যকরী, প্রশ্নটাকে আগে ভালো করে করবে। তোমরা কিন্তু দেখেই অনেকে অ্যান্সার করে দেবে হচ্ছে তোমাদের 1949, না, আমাদের বলেছে কার্যকরী হয়, আমরা অবভিয়াসলি কারেক্ট অ্যান্সার কোনটা করবো? 26শে জানুয়ারি 1950টাকে। ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতিকে? তো আমরা জানি যে পরিকল্পনা কমিশনের সভাপতি হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী, তাই না? প্রধানমন্ত্রী আমরা বলবো। এবার যদি প্রধানমন্ত্রীর আর্টিকেলের কথা বলি, তো আমরা বলবো হচ্ছে আর্টিকেল নাম্বার 75 আমরা এটা পাচ্ছি। এবং আরও তোমাদের এরকম ধরনের প্রশ্ন দেবে যে মানে আমাদের যে প্রধানমন্ত্রী যিনি আছেন, তো তিনি আর কিসের চেয়ারম্যান, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে। তো তোমরা মাথায় রাখবে, নাম্বার 1 তিনি হচ্ছে কি যে নীতি আয়োগের তিনি চেয়ারম্যান। কিসের? নীতি আয়োগের তিনি হচ্ছে চেয়ারম্যান। নাম্বার 2 কি না, তিনি যে ইন্টার স্টেট কাউন্সিলে কিন্তু তিনি হচ্ছে চেয়ারম্যান। তাহলে দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে, একটা হচ্ছে কি যে নীতি আয়োগের চেয়ারম্যান তিনি, এবং হচ্ছে কি আমাদের ইন্টার স্টেট কাউন্সিলেরও চেয়ারম্যান হচ্ছে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী। নেক্সট দেখো, বলছে কি যে নিম্নে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশের সংবিধানে
প্রচলিত আচার আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই প্রশ্নটাও কিন্তু আমি তোমাদের জন্য রাখলাম, আগে একটা প্রশ্ন রেখেছিলাম, এবং এটাকেও তোমরা কিন্তু কমেন্ট বক্সে 53 মানে নাম্বারটা দেবে এবং পাশে কিন্তু অ্যান্সারটা তোমরা লিখবে। আমি তোমাদের যদি ভুল হয় আমি তোমাদের কিন্তু রেকটিফাই করার চেষ্টা করব। তো নেক্সট প্রশ্ন বলছে কি যে ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে? তো দেখো, আমরা যদি বলি যে ভারতের নাম আর ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে, এটা কিন্তু আমাদের অবভিয়াসলি আমরা কারেক্ট অ্যান্সার বলবো হচ্ছে 1 নম্বর ধারা। সেকেন্ড এর যদি আমরা আর্টিকেলটাতে যাই, তো এখানে কি আছে যে অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেট। এখন বলতে নতুন স্টেট গঠিত হয়েছে, তাই না? কোনো হচ্ছে অ্যাডমিশন হচ্ছে বা এস্টাবলিশ হচ্ছে, কোনো একটা নতুন স্টেট আমাদের তৈরি হচ্ছে। নেক্সট যদি আমরা বলি যে আর্টিকেল নাম্বার 3, আমরা যদি বলি যে কি না ফরমেশন অফ নিউ স্টেট অ্যান্ড হচ্ছে অল্টারকেশন অফ এরিয়া, মানে যদি বাউন্ডারির কথা আমরা যদি বলি, মানে ভালো করে ব্যাপারগুলো বোঝো যে ভারতের নাম আর ভূখণ্ড যদি বলে আমরা বলবো যে ফার্স্ট। যদি আমাদের বলে যে অ্যাডমিশন আর এস্টাবলিশমেন্ট, আমরা নতুন কিছু তৈরি করছি, তো সেটা আমরা বলবো হচ্ছে 2। এবং যদি বলে বাউন্ডারি আমি কিছু চেঞ্জ করছি, তখন আমরা বলবো হচ্ছে 3। তো এখানে তাহলে কারেক্ট অ্যান্সার যখন বলে যে নাম, তাহলে ভারতের নাম আর ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে, তাই কিন্তু অপশান এ কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। দেখো, আজকে আমরা এখানে এই নেক্সট পার্টটা আমরা কিন্তু কমপ্লিট করলাম। আমি তোমাদের যেটা বারবার বলছি, তোমরা কিন্তু খাতায় একদম পলিটির জন্য একটা মানে স্পেশাল খাতা করছো, এবং তোমরা সেখানে পরপর প্রশ্নগুলো কিন্তু লিখবে উইথ এক্সপ্লেনেশন। আমি তোমাদের এক্সপ্লেনেশনের মধ্যে কিছু এক্সট্রা ইনফরমেশান যেগুলো দিচ্ছি, সেগুলোই কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তো দেখো, এবং তোমরা ভিডিওটাকে অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো, এবং বারবার তোমরা ভিডিওটাকে দেখো বা খাতায় তোমরা লিখে রেখে সেটা কিন্তু রিভাইজ করো। ওকে, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটাকে অবশ্যই এটা লাইক করে দিও। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।